আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে যেগুলো সমাধান হয়ে যাবে, তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি। 2023 সালে IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও $800 মিলিয়ন বাড়ানো হয়। ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় $5.5 বিলিয়ন। এর মধ্য থেকে বাংলাদেশকে মোট $3.64 বিলিয়ন ঋণের অর্থ ছাড় করেছে IMF। IMF এর বিভিন্ন উইংস, IFC সহ আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে সার্বিকভাবে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিন টাইম IMF এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। যেগুলো এখনো আনরিজলভ রয়ে গেছে ওগুলো আমরা আলোচনা চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা আগামী 15 দিন পরে আমরা আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেব। 2026-27 অর্থ বছরের বাজেটে ওয়েলথ ট্যাক্স ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর ইনহেরিটেন্স ট্যাক্স আরোপের পরিকল্পনা করছে NBR। রাজস্ব আয় বাড়াতে একই সঙ্গে 4 ধাপে সারা বছর আয়কর জমা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে কর আদায় জোরদার, দুর্নীতি বন্ধ, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং কর প্রশাসনের দক্ষ জনবল নিয়োগের তাগিদ দিয়েছে CPD। বর্তমান সরকার 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আগামী 11 জুন। রাজস্ব বাড়াতে আসন্ন বাজেটে সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে ইনকাম ট্যাক্সের বাইরে আরও কিছু সম্পদ কর আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর জন্য ওয়েলথ ট্যাক্স অ্যাক্টকে নিয়ে আসার কথা বলছেন তারা। এছাড়াও ইনহেরিটেন্স ট্যাক্স চালু করার কথা জানিয়েছেন NBR চেয়ারম্যান। এবার আমরা চিন্তা করছি এবং আমাদের টিম কাজ করছে যে আমরা আবার ওয়েলথ ট্যাক্স অ্যাক্টটাকে আমরা নিয়ে আসতে পারি কিনা। যদি ওয়েলথ ট্যাক্স অ্যাক্টটাকে নিয়ে আসতে পারি তাহলে ওয়েলদি পিপলের থেকে আমরা ইনকাম ট্যাক্সের বাইরে আরো কিছু ওয়েলথ ট্যাক্স পাবো এবং সারচার্জ প্রথাটাকে বিলুপ্ত করে দিয়ে। পৃথিবীর অনেক দেশে ইনহেরিটেন্স ট্যাক্স আছে, আমরাও এই ইনহেরিটেন্স ট্যাক্সটা বাংলাদেশে চালু করতে পারি কিনা। রাজস্ব আদায় বাড়াতে নতুন এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদেরা। তারা বলছেন, দুর্নীতি বন্ধ, প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং দক্ষ জনবল নিয়োগ ছাড়া এসব উদ্যোগ কাজে আসবে না। আমাদের প্রযুক্তির একটা সমস্যা যেটা হয়েছে বিগত সময় আমরা দেখেছি যে একটা সিস্টেম আর একটা সিস্টেমের সাথে কথা বলে না, যেটাকে ইন্টার অপারেবিলিটি অফ দ্য সিস্টেমস বলে। এটার কারণে NBR এর অফিসাররা কিন্তু ধরতে পারেন না যে কোথায় এখানে লিকেজটা হচ্ছে, কোথায় দেওয়ার কথা কিন্তু দেয়া হচ্ছে না। সো এই বিষয়টাকে আমার মনে হয় যে খেয়াল রাখতে হবে। প্রযুক্তি শুধু করলে হবে না, সিস্টেমগুলো যাতে ইন্টিগ্রেটেড হয়। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে করের হার নির্ধারণ এবং ইচ্ছামতো কর ছাড়ের প্রবণতা বন্ধ করা জরুরি। মাঝে মাঝেই SRO ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, কর আরোপ করা হয়, কর প্রত্যাহার করা হয়। এই কালচার থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা, উদ্যোক্তারা একটা প্রেডিক্টেবিলিটি চান, সেদিকটাতেও আমাদের নজর দিতে হবে। কর ছাড়ের প্রথা বাদ দিয়ে ব্যবসায়ীদের সুরক্ষা দিতে, খরচ কমানো ও ব্যবসার উন্নয়নে পরিবেশ তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আসছে নতুন অর্থ বছরে অনলাইনে রিটার্ন জমা সহ বছর জুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বিশ্লেষকরা বলছেন, এইসব নানামুখী উদ্যোগে একদিকে যেমন করদাতাদের হয়রানি কমবে, অন্যদিকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় সরকার অনেকটাই এগিয়ে যাবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কাটছেই না জ্বালানি তেলের সংকট। নির্ধারিত জ্বালানি নিতে অনেকেই অপেক্ষা করছেন 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত। ভোক্তাদের আরেক নতুন বিড়ম্বনা QR কোড ভিত্তিক ফুয়েল পাস। পেট্রোল পাম্পের সামনে অপেক্ষমান যানবাহনের সারি তৈরি করছে যানজটের। এতে ভোগান্তি বাড়ছে রাজধানীবাসীর। দীর্ঘক্ষণ তেলের জন্য অপেক্ষা করতে করতে মোটরসাইকেলের উপরেই ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত চালক। সকালে রাজধানীর বিভিন্ন পাম্পের সারিতে এমন চিত্র দেখা যায়।
ডিপো থেকে আসলে তেল আসছে না, তাদের কাছে যদি পর্যাপ্ত তেল থেকেও থাকে তাও সেটা তারা অন টাইমে ডেলিভারি করছে না। এখানে এসে লাইনে দাঁড়াইছি প্রায় 7টার দিকে, এখানে তেল দিবে বলছে 12টা-1টার পরে। তেলের জন্য আসলেই 6 থেকে 7 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হয়। যতটুকু সরকার পদক্ষেপ নিচ্ছে লাইক ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আসলে ব্যক্তিগত জীবনে বা বাস্তবিক জীবনে খুব একটা ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি না। রাজধানীতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, আপনি তো কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন, সেখানকার চিত্র জানান আমাদের। রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে দেখা হয়েছে এবং অধিকাংশ ফিলিং স্টেশনেই কিন্তু তাদের যে তেলের যে গাড়ি আসলে যে ডিপোর গাড়িটি আসলে আসে, সেই ডিপোর গাড়িটি অনেক ফিলিং স্টেশনে আসেনি, যার কারণে লম্বা লাইন শুরু হয়েছে। তারা আসলে এই লম্বা লাইন অনেক ফিলিং স্টেশনেই এই লম্বা লাইন শুরু হয়েছে, তাদের তেলের গাড়ি আসেনি। আর এই মুহূর্তে আসলে আমরা রয়েছি যে রাজধানীর ট্রাস্টের যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনে, কারণ রাজধানীবাসীর জন্য একমাত্র ট্রাস্টই একটি ফিলিং স্টেশন যেখানে আসলে সবসময়ই তেল প্রদান করা হয় যাদের বিশেষ প্রয়োজন থাকে। সেই জায়গা থেকে এই যে স্টেশনটি রয়েছে, এই স্টেশনটিতে কিন্তু যে লাইনটি আসলে এখন রয়েছে, এই লাইনটি কিন্তু দীর্ঘ লাইন, যে লাইনটি ঠিক মহাখালী পার হয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছে। কারণ গতকাল রাত থেকে এখানে অনেকেই অপেক্ষা করছেন। গতকাল রাত কেউ 10টায় এসেছেন, কেউ 11টায় এসেছেন, এখনো পর্যন্ত এই লম্বা লাইনটি কিন্তু চলছে এবং সবাই আসলে তেল নেওয়ার জন্য ঠিক এরকমভাবেই লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কারণ এখানে অনেকেরই আসলে কথা রয়েছে যে তারা এই স্টেশনটি এসেছেন কারণ স্টেশনটিতে আসলে সবসময় তেল থাকে। যারা অপেক্ষারত রয়েছে আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, আপনার কাছে যদি একটু জানতে চাই কত সময় ধরে অপেক্ষা করছেন এবং কি কি ভোগান্তি হচ্ছে আপনাদের এখানে? আপা, একটি ভাষায় বলতে সহজভাবে সেটা হচ্ছে আমি 17 তারিখে দাঁড়াইছি, এখন হচ্ছে 18 তারিখ চলতেছে, প্রায় 13 ঘন্টা এখনো লাইনে আছি। কখন পাবো সেটা এখনো বলতে পারছি না। ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই যে কত সময় এসেছেন এবং রাজধানীতে আরো অনেকগুলো ফিলিং স্টেশন রয়েছে, তারপরেও এখানে কেন? কোনো ফিলিং স্টেশনে ঠিকমতো তেল দিচ্ছে না, তাও আমাদের এখানে অন্তত নিশ্চয়তা আছে। যদি 24 ঘন্টাও থাকতে হয় আমরা 24 ঘন্টায় থাকতে রাজি আছি এই ফিলিং স্টেশনে, কারণ হচ্ছে এখানে নিশ্চয়তা আছে, বলবে না তেলের কাছাকাছি এসে যে তেল নাই। এই এতটুকু শান্তির জন্য এখানে আসছি। আর আগে যদি আমার আগে 5টা গাড়ি থাকতো, বাইক থাকতো, তা আমি বলতাম যে না ভাই আজকে নিব না কালকে নিব। আর আজকে আমার 24টা ঘন্টা পার হয়ে গেল, 48 ঘন্টার দিকেও যদি ধাবিত হই তারপরে আমি তেল নিব। হ্যাঁ, কারণ এইটুকু এতটুকু ভরসা দেয় ট্রাস্টে, আর বাকিটা আমি এখনো পাই নাই। এই হচ্ছে আমার ইয়ে। গ্রীষ্মের যে তপ্ত রোদ, সেই রোদ উপেক্ষা করে মাথায় ছাতা মাথায় দিয়ে আপনি দাঁড়িয়েছেন, যদি জানতে চাই কত সময় দাঁড়িয়ে আছেন? গতকাল রাত্রে 10টা বাজে আসছি, এখন প্রায় আপনার 12টা বাজে, প্রায় 14 ঘন্টার উপরে রাস্তায় দাঁড়ানো রোদের মধ্যে এই অবস্থাতেই আছি। আর কোথাও তেল নাই, মগবাজার থেকে বাইক ঠেলে এই পর্যন্ত নিয়ে আসছি, তারপর বাইকে যে এখন মাত্র তেল নিতে যাইতেছি। ঠিক এখানে যারা অপেক্ষা করছেন তাদের সবার চিত্রটিই কিন্তু ঠিক একই রকম, কারণ এখানে যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু ঠিক গতকাল থেকে এসেছেন এবং এদের ঠিক রাজধানীতেই একটি ফিলিং স্টেশন যেখানে তেল সরবরাহ ঠিক মতন থাকে এবং তেলটা আসলে দেওয়া হয়, যার কারণে কিন্তু এই ফিলিং স্টেশনটিতে কিন্তু 3টি লাইন করা হয়েছে। একটি লাইন আসলে ট্রাকের জন্য রাখা হয়েছে, একটি লাইন আসলে রাখা হয়েছে যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে তাদের জন্য বা ব্যক্তিগত গাড়ি রয়েছে, এবং মাঝের যে লাইনটি সেই লাইনটি কিন্তু আসলে যারা বাইক ব্যবহার করে বা বাইকার বা মোটরযান চালিত যেসব পরিবহনগুলো বা যানগুলো তাদের জন্য রাখা হয়েছে। কিন্তু এখানেও আসলে দীর্ঘ লম্বা লাইন এবং এখানে যিনি ম্যানেজার রয়েছে বা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করেছিল, তারা কেউ গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চাননি যে এখানে এত লম্বা বা ভোগান্তি বিভিন্ন বিষয় জানার জন্য। তো এই ছিল রাজধানীর তেল সরবরাহের বা তেলের যে সংকট, সেই সংকটের সর্বশেষ তথ্য। সুমনা। স্বস্তিকা, ধন্যবাদ। জ্বালানি তেল সংকটের তীব্র প্রভাব পড়েছে পরিবহন খাতে। দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হওয়ার পথে যানবাহন চলাচল। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রেখেছেন কিছু রুটের মালিকরা। বরগুনার সদর উপজেলার একমাত্র পাম্প
S&B ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ দূর দূরান্তে যাতায়াত করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে 15 দিন ধরে অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস বন্ধ রয়েছে। সড়কে কমেছে মোটরসাইকেল সহ গণপরিবহন চলাচল। একই চিত্র নওগাঁতেও পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া জমিতে সেচ দিতে, জেনারেটর চালাতে ও অন্যান্য জরুরি কাজের জন্য চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্টরা। দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব নিয়ে জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত আছেন নওগাঁ ও পটুয়াখালীর সহকর্মীরা। আমরা প্রথমেই যাব নওগাঁতে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, জ্বালানি সংকট পরিবহন খাতে কি ধরনের প্রভাব ফেলছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন ধরে চলে আসছে জ্বালানি সংকট। প্রথম দিকেই পেট্রোল ও অকটেনের সংকট থাকলেও তখন ডিজেল তেলের সরবরাহটা ছিল মোটামুটি স্বাভাবিকের মতো, কিন্তু এখন এসে ডিজেল তেলের সরবরাহটা অনেকটাই কমে গেছে। এক কথায় পেট্রোল পাম্প যারা রয়েছে, মালিকরা যারা রয়েছে, তারা বলছে যে তারা তাদের চাহিদা মাফিক পেট্রোল, ডিজেল, অকটেন পাচ্ছে না, যার কারণে ডিজেল তেল দিয়ে যেসব গণপরিবহনগুলো চলে, বিশেষ করে ছোট ছোট ট্রাক আছে, তারপরে আপনার বিভিন্ন মালামাল পরিবহনের ক্ষেত্রে যেসব পরিবহনগুলো চলে সেগুলোর সংখ্যা অনেকটাই কমে গেছে। রাস্তাঘাটে সেই সব ছোট ছোট ডিজেল চালিত যানবাহনের সংখ্যাটা একেবারে নেই বললে চলা যায়। আবার এই জ্বালানি তেলটা নিতে গিয়ে আপনার প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মাফিক তেল পাচ্ছে না, যার কারণে জ্বালানি তেলের যে সংকট সেটার প্রভাব নওগাঁর সর্বত্র পড়েছে। তারপরে এখন আপনার নওগাঁর মাঠ জুড়ে রয়েছে ইরি ধান, যে সেই ইরি ধান পাশাপাশি রয়েছে বিভিন্ন রবি ফসল, এবং ধানেও কিন্তু আপনার বিভিন্ন খাল, পুকুর, ডোবা থেকে সেচ দেওয়ার জন্য যেসব ছোট ছোট ডিজেল চালিত যন্ত্র আছে, সেই সব ডিজেল চালিত যন্ত্রও কিন্তু তেলের অভাবে এখন অনেকটা অকেজো হয়ে পড়েছে। আর রবি ফসলে সেচ দেওয়ার জন্যও কিন্তু আপনার ডিজেল চালিত বিভিন্ন মেশিনের ব্যবহার করা হয়। বর্তমানে ডিজেলের যে সরবরাহ সেটি চাহিদা মাফিক না পাওয়ার কারণে কৃষকরা রবি ফসলে এবং ইরিবোরও যে ক্ষেত আছে সেই সব ক্ষেতে সেচ দিতে ব্যাপক হিমশিম খাচ্ছেন। বিশেষ করে এখন ধান পাকতে শুরু করেছে, এমন মুহূর্তে যদি তারা জমিতে যথেষ্ট পরিমাণে পানি সেচ দিতে না পারেন তাহলে জমিতে যে ফলন, সে ফলনের বিপর্যয় হতে পারে এমনটা আশঙ্কা করছেন। এবং রবি ফসল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই মাটি ফেটে কিন্তু চৌচির হতে দেখা গিয়েছে। তাই বিশেষ করে কৃষকরা কিন্তু এমন সংকটের কারণে কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছে। এছাড়া প্রতিটি ফিলিং স্টেশনে আপনার তেল পেতে সে সকাল থেকে মধ্যরাত থেকে কিন্তু আপনার লাইন দেখা গেছে বিভিন্ন জায়গাতে। লাইনে দাঁড়ানোর পরেও কিন্তু যারা মোটরসাইকেল আরোহী আছে তারা কিন্তু আপনার চাহিদা মাফিক তেল পাচ্ছে না। অপরদিকে ফিলিং স্টেশনের মালিকরা জানাচ্ছেন যে তারা আগে যে পরিমাণ তেল বরাদ্দ পাচ্ছিল, এখন ডিপো থেকে সেই সব তেলের বরাদ্দটা কমে দেওয়া হয়েছে, যার কারণে তারা অল্প যে বরাদ্দ পাচ্ছে সেটি প্রতিটি গ্রাহকের মাঝে সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। কখনো 300 টাকার তেল দিতে হচ্ছে, কখনো 500 টাকার তেল দিতে হচ্ছে, কখনো কাউকে 200 টাকা তেল দিতে হচ্ছে। অর্থাৎ নওগাঁতে যে জ্বালানির সংকট এখন হাহাকার অবস্থা ধারণ করেছে। অপরদিকে জেলা প্রশাসন, পুলিশ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে কেউ কখনো তেল মজুত করতে না পারে এবং তেলের যে বরাদ্দ পাওয়া যাচ্ছে সেই সব বরাদ্দগুলো যেন সঠিকভাবে ভোগান্তি ছাড়া গ্রাহকদের মাঝে আপনার সরবরাহ করা যায়, সেই জন্য কিন্তু দেশের প্রথম নওগাঁতে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে যাদের বৈধ কাগজপত্র মোটরসাইকেল আছে সেই সব যাচাই বাছাই করে তেল দেওয়া হচ্ছে। এছাড়া গণপরিবহনের কথা যদি বলি, আপনার নওগাঁ যে আন্তঃজেলা যে বিভিন্ন বাস ছিল সেই সব বাসেও পর্যাপ্ত পরিমাণ ডিজেল সরবরাহ না পাওয়ার কারণে তারা কিন্তু অর্ধেকটা কমে আসছে, যার কারণে যারা পথচারী আছে কিংবা দূর দূরান্ত নওগাঁর অভ্যন্তরে যে উপজেলাগুলোতে চলাচলকারী পথচারীরা রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আগের মতো গণপরিবহন পাচ্ছে না, যার কারণে তাদেরকে অটো, সিএনজিতে অপেক্ষা করতে হচ্ছে এবং বেশি করে ভাড়া গুনতে হচ্ছে। এছাড়া কিন্তু যেসব গণপরিবহনের সঙ্গে শ্রমিকরা যুক্ত আছে তারাও কিন্তু এখন অনেকটা বেকার অবস্থা আছে। মালিকগুলো জানিয়েছে যে দ্রুত যদি এই জ্বালানি সংকট যদি একটু শিথিল অবস্থায় সরকার না নিয়ে আসে তাহলে আর কয়েকদিনের মধ্যে আশঙ্কাজনক হারে গণপরিবহন থেকে শুরু করে এবং পণ্য পরিবহনকারী যেসব যানবাহনগুলো রয়েছে সেই সব যানবাহনগুলো আর মানে আশঙ্কাজনক হারে চলাচল কমে যাবে। তো এই ছিল নওগাঁ থেকে জ্বালানি সংকট নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রউফ, ধন্যবাদ। দর্শক, এবারে জানবো দক্ষিণবঙ্গের চিত্র। পটুয়াখালী থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী মোহাম্মদ ইমরান।
ইমরান, জেলায় তেলের সংকটের বর্তমান কি অবস্থা আর এর প্রভাব নিয়েও জানাবেন। সুমনা, জ্বালানি তেলের কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে পটুয়াখালীতেও। আমরা প্রায় 1 মাস ধরে দেখেছি, বিশেষ করে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো থেকে কিন্তু আসলে এখানে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি, যে সকল যানবাহন চালকরা রয়েছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা তেল নিচ্ছেন। এমন ঘটনাও ঘটেছে এই উপকূলে লাইনে দাঁড়িয়েও তেল শেষ পর্যন্ত না পেয়ে খালি হাতে ফিরে গেছেন, মোটরসাইকেল ঠেলে বাড়িতে নিয়ে গেছেন বা পরিবহন বন্ধ রেখেছেন, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। তো আপনাকে আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে বরিশাল এবং পটুয়াখালী মহাসড়কে রয়েছি। এই বরিশাল বা মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত এর আগে কিন্তু অন্তত অর্ধ শতাধিকের বেশি বাস অভ্যন্তরীণ রুটের বাস চলাচল করতো, সেটি কিন্তু অর্ধেকে নেমে এসেছে। আমরা সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঘুরে দেখেছি, আমরা কিন্তু অনেক যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখেছি। তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের ক্ষোভ এবং হতাশা কিন্তু লক্ষ্য করেছি। আমরা এখানকার যে জেলা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বলছি, বা বাস মালিক সমিতি যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক বাস তেল না পাওয়ার কারণে অনেক বাস মালিকরা কিন্তু তাদের বাস চলাচল বন্ধ রেখেছে। কারণ বরিশাল থেকে পটুয়াখালী বা ঢাকা কুয়াকাটা আসতে কিন্তু একটি বাসের 3 থেকে 3.5 ঘন্টার বেশি সময় লাগে, কিন্তু তেল না থাকার কারণে প্রতিটা পাম্প থেকে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে তাদের কিন্তু খুব কম সংখ্যক তেল দেওয়া হয় এবং বাস বরিশাল থেকে ছাড়ার পরে কুয়াকাটা আসা পর্যন্ত অবধি অন্ততপক্ষে 4 থেকে 5টি পাম্পে তাদের থামাতে হয় এবং তেল সেই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়, যার কারণে এই একটি বড় ভোগান্তি যাত্রী এবং এখানকার যারা বাস শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বড় একটা ভোগান্তি পড়ে, যার কারণে বেশ কিছু বাস চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার বাস মালিক সমিতিদের সঙ্গে কথা বলেছি, তারা যে তেলের সরবরাহ যদি স্বাভাবিক হয় তারা কিন্তু ফের পুনরায় আবার তাদের বাস চলাচল স্বাভাবিক করবে। তো তেল সংকটের বিষয়ে কিন্তু আমরা এখানকার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তেলের যে সংকট সেটি কিন্তু সরকারকে জানানো হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে পটুয়াখালীর বৃহৎ একটি মানুষ জেলে পেশায় জড়িত রয়েছে। আমরা দেখেছি অনেক জেলে কিন্তু আসলে তেল সংকটে সাগরে যেতে পারেনি, যদিও এখন সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, তবে নদীতে যে সকল জেলেরা মাছ ধরে তারা কিন্তু তেল সংকটে অনেকে মাছ ধরতে না যেতে পারে, তারা কিন্তু কর্মহীন সময় পার করছেন। সেই সঙ্গে অনেক বাসের সঙ্গে জড়িত যে সকল শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এখন বর্তমানে কর্মহীন সময় পার করছেন। তো তারা সবাই আসলে একটি দাবি জানিয়েছেন, তেলের সংকট নিরসনে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তো আসলে সুমনা, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে। এবছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 12টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাত 12টা20 সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এতে 418 জন হজ যাত্রী রয়েছে। এর আগে রাত 11টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আশকোনা হজ ক্যাম্পে পৌঁছান। এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী হজ যাত্রীদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে ক্যাম্পে অবস্থানরত হজ যাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। তিনি সেখানে একটি মেডিকেল ক্যাম্পেও উদ্বোধন করেন। 2026 সালে বাংলাদেশ থেকে কমপক্ষে 78,500 জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26শে মে হজ অনুষ্ঠিত হবে। হরমুজ প্রণালীতে প্রবেশ করে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী থেকে জাহাজটিকে ফেরত পাঠিয়েছে। বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শুক্রবার রাতে বাংলাদেশি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত 12টার দিকে জাহাজটি হরমুজ অতিক্রম করতে চাইলেও ইরানের নৌবাহিনী বাধা দেয় এবং ফেরত যাওয়ার নির্দেশ দেয়। জাহাজটি বেশ কিছুক্ষণ প্রণালীতে অবস্থান করে অনুমতির অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় পুনরায় আরব আমিরাতের মিনাসাকার বন্দরে ফেরার জন্য রওনা দেয়। 31 জন নাবিক নিয়ে চলা জাহাজটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে প্রায় 40 দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে।
এর আগে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে এটি 10 এপ্রিল হরমুজ প্রণালীতে পৌঁছালে তখনও অতিক্রমের অনুমতি মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী সোমবার পাকিস্তানেই হতে পারে। এই আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনায় অংশগ্রহণকারীরা। ইরানের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে CNN। যদিও যুক্তরাষ্ট্র বলছে এখনও আলোচনার সময় চূড়ান্ত হয়নি। এদিকে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের জানান, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। তেহরান নিয়ে ট্রাম্পের 7টি দাবির সবই মিথ্যা বলে পাল্টা দাবি করেন তিনি। ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে সম্মত হয়েছে বলে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। খেলার খবর। স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ডিয়েগো সিমিওনের শিষ্যদের সামনে সুযোগ এক দশকের খরা কাটিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার। অন্যদিকে 2020-21 মৌসুমে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ আরও একবার বাজিমাত করতে মরিয়া। মাঠের লড়াইয়ে আতোয়ান গ্রিজম্যানের ক্ষিপ্রতা আর সোসিয়েদাদের মিকেল ওয়ারজাবালদের সৃজনশীল ফুটবল ভক্তদের জন্য এক রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ 2.5 দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তরণ ঘটল কভেন্ট্রি সিটির। 2001 সালের অবনমনের পর আবারও ইংলিশ ফুটবলের এলিট প্যানেলে ফিরল স্কাই ব্লুজরা। শুক্রবার রাতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ববি থমাসের 84 মিনিটের গোলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ড্র করেই নিশ্চিত হয় শীর্ষ স্তরে ফেরার টিকিট। কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এই সাফল্যকে উৎসর্গ করেন ক্লাবের দুঃসময়ের কারিগরদের। 1992 সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া এই ক্লাবটি এখন প্রস্তুত আবারও বড় মঞ্চে লড়তে। আগামী মৌসুমে আবারও পরিচিত স্কাই ব্লু জার্সিতে প্রিমিয়ার লিগ মাতাবে কভেন্ট্রি সিটি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।